मेरे इस पल मेरे हो गल शायद ये आलम न रहे कुछ ऐसा हो तुम ना रहो कुछ ऐसा हो हम न रहे ये रास्ते अलग हो जाए चलते चलते हम खो जाए मैं फिर भी तुमको चाहूंगा मैं फिर भी तुमको चाहूंगा इस चाहत में मर जाऊंगा मैं फिर भी तुमको चाहूंगा ऐसे जरूरी हो मुझको तुम जैसे हवाएं सांसों को ऐसे तलाश में तुमको मैं जैसे कि पर जमीनों का हंसना या रोना हो मुझे पागल सा ढूंढो तो मुझे कल मुझको इजाजत हो ना हो कल मुझसे मोहब्बत हो ना हो टूटे दिल के टुकड़े लेकर तेरे दर पे ही रह जाऊंगा मैं फिर भी तुमको चाहूंगा मैं फिर भी तुमको चाहूंगा इस चाहत में मर जाऊंगा मैं फिर भी तुमको চাহুঙ্গা। তুই কি বলতে চাইছিস? দেখ আমি যা বোঝার বুঝে গেছি। আমি বুঝতে পেরেছি হয়তো খুশির ফ্যামিলি ওকে জোর করে বা কোনো রকম ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে এই বিয়ে করতে বাধ্য করেছে, আর এই কারণেই ও এইভাবে আমার জীবন থেকে গায়েব হয়ে গেছে। তবে আমি জানি আমার খুশি অন্য কারোর সাথে কিছুতেই ভালো থাকতে পারে না, ও শুধুমাত্র আমার সাথেই সুখী হবে। তাই যে করেই হোক না কেন আমার খুশিকে আমি আবারও আমার কাছেই ফিরিয়ে আনবো, এবার আর হারাতে দেবো না ওকে। ফাহিম আর কিছু বলল না ওকে, জানে বলে লাভ নেই। প্রহর খুশির জন্য দিওয়ানা, খুশির জন্য ও পাগলামির সর্বসীমা ছাড়িয়ে যাবে, কারোর কোনো কথাই মানবে না। বাস শুধু আশা করা ছাড়া আর কোনো উপায় নেই। ফাহিম একটু পিছিয়ে এসেছে ঘুরতে, প্রহর তো ওর কাজেই মত্ত, তাই ফাহিম আপাতত ওর বাকি বন্ধুদের সাথে এসেছে। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে টুকটাক আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। সব পর্যটকেরা যার যার মতো আনন্দ উল্লাসে মাতোয়ারা, কেউ পরিবারের সাথে, কেউ বন্ধু বান্ধবদের সাথে, আবার কেউ বা এসেছে তাদের নববিবাহিত জীবনের কিছু সুন্দর মুহূর্ত গড়তে। এমনই এক ফ্রেন্ড সার্কেল ফাহিমদেরকে কিছুটা দূরে আড্ডা দিচ্ছে। সবাই মিলে হই হুল্লোড়ে মেতে উঠেছে, তবে ওদের মাঝে একটা মেয়ে ওর নজর আকৃষ্ট করেছে। না, মেয়েটার রূপের সৌন্দর্যে আকৃষ্ট হয়নি ফাহিম, যদিও মেয়েটা যথেষ্ট সুন্দর। তবে ফাহিমের কৌতূহলের কারণ হলো মেয়েটিকে কেন যেন ওর চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখেছে ও মেয়েটাকে। ফাহিম ব্রেনের হার্ড ডিস্কে সার্চ মারল, মেয়েটাকে কোথায় দেখেছে সেটা মনে করার চেষ্টা করছে। অতঃপর সফল হলো তার প্রচেষ্টায়। মনে পড়ল কোথায় দেখেছে সে মেয়েটাকে, আর মনে পড়তেই ভ্রু কুঁচকে এলো ফাহিমের। এই মেয়ে এখানে এভাবে? ফ্ল্যাশব্যাক, মাসখানেক আগের কথা। ফাহিম ওর মায়ের অনেক জোরাজুরিতে বিয়ের জন্য অনিচ্ছা সত্ত্বেও একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করতে যায়। রেস্টুরেন্টে গিয়ে টেবিল বুক করে বসে মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে। 5 মিনিট একটা মেয়ে সেখানে আসে। ফাহিম মেয়েটাকে দেখে একটু বিভ্রান্ত চোখে তাকায়। মেয়েটা কেমন পুরনো দিনের মতো ঢিলাঢালা সালোয়ার কামিজ পরেছে, চোখে ইয়া বড় বড় মোটা ফ্রেমের চশমা। চশমার পাওয়ার তো মনে হচ্ছে সর্বনিম্ন মাত্রায়। চুলগুলো মনে হচ্ছে তেলের মধ্যে ডুবিয়ে এনেছে। মেয়েটা তার বাধাই করা দাঁতগুলো বের করে বলল, জি আমি তিশা। ফাহিম নিজেকে একটু সামলে নিয়ে বলল, ও হ্যাঁ হ্যাঁ আমি ফাহিম, বসুন না প্লিজ। তিশা ফাহিমের মুখোমুখি চেয়ার টান দিয়ে বসে লাজুক ভঙ্গিতে নিচের দিকে তাকিয়ে রইল। ফাহিম একটু স্বাভাবিক হওয়ার জন্য বলে উঠল, আপনি কি খাবেন, চা না কফি? তিশা কিছু না বলে ওভাবেই বসে আছে। ফাহিম আবারও বলে উঠল, বলেছিলাম যে আপনি কি কিছু অর্ডার দিবেন? তিশা তখন বলে উঠল, কি বললেন?
আর একটু জুড়ে বলুন না। আসলে আমি কানে কম শুনি তো, আগে তো একদমই শুনতে পেতাম না। এই তো কিছুদিন আগে অপারেশন হয়েছে, তাই এখন একটু শুনতে পাই। বেচারা ফাহিম হতবিহ্বল হয়ে গেল। ওর মা কি দেশে আর কোনো মেয়ে খুঁজে পায়নি? শেষমেশ কিনা এই মেয়ে। তবুও নিজের মনোভাব কোনো রকমে দমিয়ে নিয়ে একটু উচ্চস্বরে বলল, আমি বলছিলাম আপনি কি খাবেন? জি ধন্যবাদ, আমি এখন কিছু খাবো না। আসলে আমার আবার গ্যাসের সমস্যা আছে, একটুখানি গড়বড় হলেই বোম ব্লাস্ট শুরু হয়ে যাবে। তাই মা বলেছে আমি এবার যেন কিছু না খাই, না হলে গত 89 নাম্বার ছেলেটার মতো আপনিও ব্লাস্টেড উড়ে যাবেন। বেচারা ফাহিম সেদিন কোমায় চলে যেতে রক্ষা হয়েছিল। বাসায় গিয়ে সেদিন ওর মায়ের সাথে অনেক রাগ দেখিয়ে ওই বিয়েতে মানা করে দেয়। কিন্তু আজকের এই তিশা তো অন্যই একজন মনে হচ্ছে। সেদিনের সেই তিশার সাথে কোনো মিল নেই এই মেয়ের। এই মেয়ে তো একেবারে মডার্ন মেয়েদের মতো জিন্স প্যান্ট টপস পরা, চোখে নেই কোনো চশমার বালাই, চুলগুলো এখন বাতাসে দোল খাচ্ছে। কাহিনী কি? এটা কি সত্যিই তিশা নাকি ওর কোনো যমজ বোন? বিষয়টা খতিয়ে দেখার কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ফাহিম মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েগুলোর কাছাকাছি যেতেই ওদের কথোপকথন কানে এলো ফাহিমের। তিশার এক বান্ধবী বলছে, ওয়াও ইয়ার, কত মজা হচ্ছে। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। সব তোর জন্য হয়েছে তিশা, থ্যাঙ্কস ইয়ার। তিশার টাকায় ফাহিম শিওর হলো এই মেয়েটিই তাহলে তিশা। এবার তিশা বলে উঠল, মেনশন নট দোস্ত। আরে আমিও তো এই ফ্রেমড লাইক চাই, তাই তো কোনো বন্ধনে আবদ্ধ হই না। দেখিস না বাবা মার আনা ছেলেগুলোকে কিভাবে ভাগাই, আমও খাই লাঠিও ভাঙি না। এমন নাটক করি যে ছেলেগুলো নিজে থেকেই বিয়েতে মানা করে দেয়, আর মাঝখানে আমি দুখিয়ারি সব সিম্প্যাথি পেয়ে যাই। আর আমার মন ভালো করার জন্য বাবা আমাকে ট্রিপে পাঠিয়ে দেয়। এটা হলো তিশার ক্যালমা। পেছন থেকে সব শুনে ফাহিম হতভম্ব হয়ে গেল। মানে এই মেয়েটা ওকে এভাবে উল্লু বানিয়ে দিয়েছে? একে তো আমি মজা দেখাচ্ছি। অনেক শখ না দুখিয়ারি সাজার, এবার দেখাবো আমার ক্যালমা। ফাহিম বাঁকা হেসে মাথায় কিছু শয়তানি বুদ্ধি আঁটতে লাগলো। রাত 8টা, জানুয়ারি মাসের প্রথম দিন আজ। তীব্র শীত চারিদিকে, হিমশীতল বাতাসে শরীর যেন জমে যাওয়ার উপক্রম। রুমের ভিতর বসে বসে ভালো লাগছিল না খুশির, তাই গায়ে একটা চাদর জড়িয়ে হাঁটতে হাঁটতে বাইরের দিকে এলো। বাইরে এসে দেখলো রিসোর্টের খোলা জায়গায় অনেক ছেলে মেয়ে আগুন জ্বালিয়ে বসে আড্ডা দিচ্ছে। কেউ আবার গিটার বাজিয়ে গান ধরেছে। বিষয়টা খুশির ভালোই লাগলো। খুশিও এগিয়ে গিয়ে ওদের মাঝে বসলো। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ওখানে প্রহরও এসে উপস্থিত হলো। সেও ওখানে বসে খুশিকেই অবলোকন করতে লাগলো। প্রহরকে দেখে খুশি একবার উঠে যেতে চাইলো, আবার ভাবলো এভাবে উঠে গেলে হয়তো আরো রেগে যেতে পারে প্রহর, তখন সবার সামনে উল্টোপাল্টা কোনো কিছু করে বসবে। অগত্যা ওভাবেই বসে রইল খুশি। প্রহরের নজর খুশিতেই আবদ্ধ। আগুনের প্রজ্বলিত আলোয় খুশির মায়াবী মুখখানা জলজল করছে। যে আলোয় মোহময় হচ্ছে প্রহরের মন বাগান। খুব ইচ্ছে করছে পাগলিটাকে বুকের মাঝে নিয়ে এ বুকের দহন মেটাতে, সমুদ্র কিনারে তাকে নিয়ে চন্দ্র বিলাস করতে। কিন্তু শত ইচ্ছে থাকা সত্ত্বেও পারছে না তা করতে। কেন এত বাধা বিঘ্নতা ওদের মাঝে? হঠাৎ পাশের একটা ছেলের কথায় ভাবনায় ছেদ পড়ল প্রহরের। এখানকার অনেকেই প্রহরকে চেনে। তাদের মাঝে একটা ছেলে প্রহরের দিকে গিটার এগিয়ে দিয়ে বলল, ভাই একটা গান শোনান না, আমাদের সবার রিকোয়েস্টে প্লিজ। প্রহর একবার খুশির দিকে তাকালো, তারপর গিটারটা হাতে তুলে নিল। খুশির পানে দৃষ্টি রেখে তাদের ভালোবাসাময় মধুর স্মৃতিগুলো মন করে গেয়ে উঠল। तुम मेरे इस पल मेरे हो, गल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम न रहो, कुछ ऐसा हो हम न रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए। मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा, इस चाहत में
मर जाऊंगा मैं फिर भी तुमको चाहूंगा ऐसे जरूरी हो मुझको तुम जैसे हवाएं सांसों को ऐसे तलाश में तुमको मैं जैसे कि पर जमीनों का हंसना या रोना हो मुझे पागल सा ढूंढो तो मुझे कल मुझको इजाजत हो ना हो कल मुझसे मोहब्बत हो ना हो टूटे दिल के टुकड़े लेकर तेरे दर पे ही रह जाऊंगा मैं फिर भी तुमको चाहूंगा मैं फिर भी तुमको चाहूंगा इस चाहत में मर जाऊंगा मैं फिर भी तुमको चाहूंगा। প্রহরের গানের মাঝে তার আহত হৃদয়ের বেদনার সুর ভেসে উঠেছে, চোখে ভেসে উঠেছে মর্ম বেদনার লাল লালিমা। খুশির পক্ষে আর সহ্য করা অসম্ভব। প্রহরের এই নিদারুণ সুর তার সহ্য ক্ষমতার বাইরে। খুশি আর থাকতে না পেরে দ্রুত ওখান থেকে উঠে এলো, দৌড়ে এলো সমুদ্রের পাড়ে। নিঃশ্বাসটা কেমন আটকে আসছিল ওর। একটুখানি কাদার খুব দরকার ওর, না হলে দম আটকে মরে যাবে ও। খুশি মুখে হাত চেপে কাঁদতে লাগলো, তবে শান্তিতে বেশিক্ষণ এটাও করতে পারলো না ও। প্রহর ওর পিছে এসে বলল, কি হলো, পালিয়ে এলে কেন? নাকি আমার কষ্ট সহ্য হচ্ছিল না তোমার? খুশি দ্রুত চোখের পানি মুছে ওখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু প্রতিবারের মতো ব্যর্থ হলো ও। প্রহর খুশির হাত ধরে আটকে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি হলো বলো না, কেন চলে এলে? নাকি আমার মুখোমুখি করার ক্ষমতা অর্জন করতে পারছো না? আমি জানি তুমি যাই বলো না কেন আমার কষ্ট তুমি আজও সইতে পারো না, তাই না? বলো, তাহলে কেন দূরে থাকছো, কেন কষ্ট দিচ্ছ আমাকে? খুশি অনেক জোর খাটিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এমন কিছুই না, তুমি ভুল ভাবছো, যেতে দাও আমাকে। প্রহর আবারও খুশিকে নিজের সাথে আটকে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে অবুঝের মতো করে বলতে লাগলো। না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি। খুশি ক্লান্ত হয়ে বলল, এমন কেন করছো প্রহর? তুমি তো অনেক আদর্শ আর নীতিবান ছেলে ছিলে, তাহলে এখন কি হয়েছে তোমার? এমন অশোভনীয় আচরণ কেন করছো? প্রহর ক্ষোভের সুরে বলল, কি লাভ হলো এত ভালো মানুষ হবার প্রতিদান স্বরূপ তোমাকে হারালাম। তার চেয়ে তো আমিও তোমার মতো বেপরোয়া হলেই ভালো হতো। নিজেকে সংযত না রেখে তোমাকে যদি একান্ত নিজের করে নিতাম, তাহলে হয়তো আজ তুমি আমার কাছেই থাকতে। তাই এখন যদি তোমাকে ফিরে পেতে আমাকে জঘন্য খারাপও হতে হয় না, তবু আমি হব। খুশি চমকে উঠে বলল, ফিরে পেতে মানে কি বলছো এসব? দেখো, তুমি কিন্তু বলেছিলে তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও তাই এখানে আটকে রেখেছো, তাহলে এই ফিরে পাবার কথা কোথা থেকে আসছে? প্রহর তিরস্কারমূলক হাসি দিয়ে বলল, শাস্তি? কিসের শাস্তি? যার নামে আমার প্রতিটা নিঃশ্বাস চলে তাকে কি শাস্তি দেব আমি? এই অন্তর্দেশ জুড়ে যার পদচারণ, তাকে কি শাস্তি দেব? যার দর্শন বিনা মরেও শান্তি পাবো না, তাকে কি শাস্তি দেব বলতে পারো? আরে শাস্তি তো আমি পাচ্ছি, তাও বিনা অপরাধে। দিন রাত প্রতিটি মুহূর্ত পুড়ে পুড়ে ছাই হচ্ছে। আমি আর পারছি না। খুশি, প্লিজ ফিরে এসো আমার কাছে। আই প্রমিস, আমি কখনো তোমাকে কোনো প্রশ্ন করবো না, কখনো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইবো না। বাট আমার শুধু তুমি চাই খুশি, শুধুই তুমি। কথাগুলো বলতে বলতে প্রহরের চোখ ভরে এলো। প্রহর ধীরে ধীরে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। দুই হাতে শক্ত করে খুশির কোমর জড়িয়ে ধরে পেটে মাথা ঠেকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলতে লাগলো, প্লিজ খুশি, আই কান্ট লিভ উইদাউট ইউ। প্লিজ কাম টু মি, প্লিজ প্লিজ প্লিজ। খুশির বুকটা যে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কঠোর আত্মমর্যাদাপূর্ণ প্রহরের এই নিদারুণ অবস্থা খুশি কিছুতেই সহ্য করতে পারছে না। বুকটা ফেটে যাচ্ছে ওর। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আজ তাকেই না চাইতেও কষ্ট দিতে হচ্ছে। খুশি আর সইতে পারল না, তাই কোনো রকমে নিজেকে ছাড়িয়ে আবারও ছুটে চলে গেল। প্রহর ওভাবেই বসে থেকে উচ্চস্বরে বলতে লাগলো, প্লিজ খুশি, যেও না, কাম ব্যাক টু মি। একবার মনে করো সেই দিনগুলো, কত খুশি ছিলাম আমরা, কত মধুর ছিল সেই দিনগুলো। বলতে বলতে প্রহর বালির ওপরে চিত হয়ে শুয়ে পড়ল। খুশিকে পুরনো দিনের কথা বলতে বলতে নিজেও হারিয়ে গেল সেই মধুর দিনগুলোতে, যেখানে তাদের সুখের সীমা ছিল না।
অতীত। সেদিন থেকেই সূচনা হয় প্রহর খুশির প্রেম কাব্যের। দুটি মনের মিলনের ছন্দপতনে মুখরিত হয় পবন মেলা। মেঘের ভেলায় চড়ে দুজন হারিয়ে যায় অচেনা কোনো রাজ্যে। সহস্র বলির ফুলঝুরি খুলে বসে, হাওয়ায় ভাসতে থাকে তাদের প্রেমানন্দের মিষ্টি সুভাষ। সেদিনের পর 1 মাস পার হয়ে গেছে। এই 1 মাসে প্রহরের সব বদলে যায়, বদলে প্রহরের জীবনধারা। প্রহরের জীবনে খুশি সত্যিকারের খুশির প্রলয় নিয়ে এসেছে। নিজেকে ওর এত সুখী আগে কখনোই মনে হয়নি। প্রহরের জীবন এখন খুশিময়। প্রেমের আরম্ভটা খুশির তরফ থেকে ছিল, তবে এখন প্রহর খুশির চাইতেও বেশি পাগল খুশির জন্য। খুশির প্রাণ চাঞ্চল্য, ওর পাগলামো সবই যেন প্রহরের এখন সুখের মূল মন্ত্র। খুশির ছোট ছোট বায়না, ওর আবদারগুলো পূরণ করাই এখন প্রহরের একমাত্র গুরু দায়িত্ব। এক মুহূর্তের জন্যেও খুশির ঠোঁটের হাসি বিলীন হতে দেয় না প্রহর। এই হাসিই যে ওর জীবনের সর্বোচ্চ পরম পাওয়া। তাই তো হাজার চেষ্টা হলেও খুশির সব আবদার পূরণ করেও, যার দরুন প্রহরকে কখনো খুশির হাতের রান্না করা খাবার নামক বিষ ও হাসিমুখে সাবার করতে হয়। খুশি প্রায়ই প্রহরের জন্য নতুন রান্নার এক্সপেরিমেন্ট করে নিয়ে আসে, আর খুশির মন রাখতে বেচারা প্রহরকে সেগুলো পেটে চালান করতে হয়। তার উপর আবার প্রশংসাও করতে হয়। আবার কখনো খুশির আবদার পূরণ করতে রাতভর ভিডিও কলে কথা বলতে হয়, যদিও বলার কাজটা শুধুই খুশির থাকে। প্রহর তো কেবলই নীরব শ্রোতার ভূমিকা পালন করে। খুশি নিজেই রাতভর কথা বলার আবদার করে ঘণ্টাখানিক যেতে না যেতেই ঘুমে তলিয়ে যায়, আর প্রহর মুচকি হেসে তাকিয়ে থাকে। তার দুষ্টু পুরীটাকে দেখতে দেখতে রাত পার করে দেয় সে। এভাবেই বহমান হতে থাকে ওদের প্রেমের ভেলা। প্রহরের জীবনের এই বদলানো রূপ জিদান সাহেবও খেয়াল করেছেন। তিনি লক্ষ্য করেছেন তার ছেলে এখন হাসি খুশি থাকা শুরু করেছে। তার বর্ণনা অনুযায়ী প্রহর এখন নর্মাল হতে শুরু করেছে। ব্যাপারটাই তিনি খুশি হচ্ছেন। তার ছেলের জীবনে যে কিছু একটা ঘটেছে তার আভাস পাচ্ছেন তিনি। তবে প্রহরকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। সময় হলে হয়তো প্রহর নিজেই বলবে। ছেলেটা যে জীবনে একটু সুখী হচ্ছে এটাই বড় কথা। আজ প্রহরের প্রেম নিবেদনের 1 মাস পূর্ণ হয়েছে, আর খুশি বায়না ধরেছে সে আজকের এই দিনটাকে মান্থলি অ্যানিভার্সারি হিসেবে পালন করবে। আজকে সে প্রহরের সাথে ফার্ম হাউসে গিয়ে এই দিনটাকে সেলিব্রেট করবে। যদিও প্রহরের এসব কিছু অহেতুক অর্থহীন মনে হয়, তবুও খুশির জেদের কাছে বরাবরই তাকে হার মানতে হয়। না হলে যে জনাবা অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, যেটা প্রহরের পক্ষে এফোর্ড করা সম্ভব নয়। তা খুশির আদেশ অনুযায়ী গাড়ি নিয়ে ওদের বাসার সামনে এসে হাজির হয়েছে। একটু পরেই হাসি মুখে বেরিয়ে এলো খুশি। প্রহর চোখের সানগ্লাস খুলে সানগ্লাসের একটা হ্যান্ডেল দাঁতের মাঝে ধরে রেখে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ওর মন ময়নার পানে। মেয়েটা এত কিউট কেন? ওর এই হাসি মুখখানা জাস্ট পাগল করে দেয় প্রহরকে। মন চাই শুধু সারাক্ষণ চোখের সামনে বসিয়ে রাখি আর দেখতে থাকি। খুশি হেলে দুলে এসে প্রহরের মুখের সামনে তুড়ি বাজিয়ে দুষ্টু হেসে বলল, জানি আমি একটু বেশি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? আবার বুঝি শরম করে না? প্রহর এক ভ্রু উঁচিয়ে বলল, শরম? আর তোমার এটাও সম্ভব? আরে অসম্ভবের কি আছে, লজ্জা আমারও আছে। হ্যাঁ, কিন্তু আমি ওরে পাত্তা দিই না, সেটা আলাদা ব্যাপার। আমি আবার এসব অদরকারি জিনিসে পাত্তা দিই না। হয়েছে, এখন দয়া করে গাড়িতে উঠে বসুন। খুশি হেসে দিয়ে ফটাফট গাড়িতে উঠে বসলো। প্রহর মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে, আর খুশিও মেতে উঠেছে তার নিজস্ব উদ্যমে। গাড়ির জানালা খুলে ইচ্ছে মতো বাতাসে চুল উড়াচ্ছে। মিউজিক সিস্টেমে সং প্লে করলো। গানের তালে তালে বসে থেকেই হাত আর মাথা নাড়িয়ে নাচতে লাগলো খুশি। প্রহরের সানগ্লাসটা নিচে পড়ে নিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেক ডান্স করতে লাগলো। প্রহর শুধু মুচকি হেসে খুশির কার্যকলাপ দেখছে। খুশি নিজে নাচতে নাচতে আবার প্রহরের হাতের উপর দিয়ে আঙ্গুল নাচাচ্ছে। এভাবেই খুশির প্রাণবন্ত আর উৎসাহের মাঝেই ওরা ফার্ম হাউস পৌঁছে গেল। গাড়ি থামাতেই খুশি ফটাফট নেমে দৌড়ালো। প্রহর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নেড়ে হাসলো। এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না।
এখানে আমার সাথে সময় কাটানোর কথা বলে আসে, অথচ এখানে এসে আমার কথা বেমালুম ভুলে যায়, ছুটে যাবে পশু পাখিগুলোর কাছে। যতক্ষণ থাকে পশু পাখি আর বাকি কর্মচারীদের সাথে আড্ডায় মেতে থাকে। আমি যেখানে আছি তার কোনো হুঁশই থাকে না ম্যাডামের, তাকে অনেক খুঁজে খুঁজে বের করতে হয়। আজও তার ব্যতিক্রম হলো না। খুশি এসেই মেতে উঠেছে সবার সাথে। এই কয়েক দিনেই এখানকার পশু পাখি আর কর্মচারীগুলোরও খুশির সাথে খুব ভাব হয়ে গেছে। খুশি আসলে তাদেরও অনেক ভালো লাগে। মেয়েটা সবাইকেই মাতিয়ে রাখে। খুশি আসতেই শ্যামি আর জনি দৌড়ে এলো খুশির কাছে। খুশিও হাসি মুখে তাদের গায়ে হাত বুলিয়ে বলল, কিরে জনি, সামি, কেমন আছিস তোরা? আমার কথা মনে পড়েছে তোদের? আর স্বামী, তোর ক্যাটরিনার সাথে লাভ স্টোরি কেমন চলছে রে? হ্যাঁ হ্যাঁ, এখন তো ক্যাটরিনা একেবারে যুবতী হয়ে গেছে। দেখিস আবার অন্য ছেলে ছাগল আবার ওকে পটিয়ে না ফেললে। তাই তুই যত দ্রুত সম্ভব ওর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যা। শ্যামি লেজ নাড়িয়ে খুশির গা ঘেঁষে ঘেউ ঘেউ করল। খুশি তখন বলে উঠল, ও আচ্ছা, আমি তোর জন্য নিয়ে যাব তোর প্রস্তাব। আচ্ছা ঠিক আছে, চল আজই তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আর আজই তোদের বিয়েও দিয়ে দিব। খুশি শ্যামির সাথে যেতে যেতে গাইতে লাগলো, বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব। খুশি ক্যাটরিনার মায়ের কাছে এসে বলল, শুনুন আন্টি, আমি আমার ভাই স্যামির জন্য আপনার মেয়ের পা চাইছি। আমার ভাই লাখে একজন, নাম্বার 1 হ্যান্ডসাম বয়, সকল কুকুরনিদের ক্রাশ বয়। আপনার মেয়েকে অনেক সুখে রাখবে, সারা জীবন ঘাস আর ভুসিতে ভরিয়ে রাখবে, কখনো কোনো অসুবিধা হতেই দেবে না। আর 6 মাসের মাথায় আপনাকে নানি হওয়ার সুখ দেবে। তাই আর না ভেবে ফটাফট রাজি হয়ে যান। ক্যাটরিনার ম্যা ম্যা করে উঠল আর খুশি হাতে তালি বাজিয়ে বলল, বাহ বাহ, অনেক ভালো। তাহলে বিয়ে পাকা হয়ে গেল। আমরা এখনই ওদের বিয়ে দিব। আপনারা রেডি হয়ে যান, আমি বর বউকে সাজিয়ে নিয়ে আসছি। প্রহর খুশিকে অনেকক্ষণ ধরে না দেখতে পেয়ে ওকে খোঁজার জন্য বাইরে এলো। বাইরে এসে যা দেখলো তাতে বেচারার চোখ চড়ক গাছ হয়ে গেল। ফার্মের সামনে খোলা জায়গায় সব কর্মচারীরা গোল হয়ে বসে আছে, আর মাঝখানে বসে আছে দ্য গ্রেট খুশি রানী। ওর সামনেই শ্যামি আর খুশির সেই ক্যাটরিনা। শ্যামিকে বরের মতো আর ক্যাটরিনাকে বউয়ের মতো সাজিয়ে রেখেছে। একটু পরে খুশি বলে উঠল, হ্যাঁ, তাহলে শুরু করা যাক। তো ফার্ম হাউসের নিবাসী টমির সুপুত্র স্যামি 10 আটি তরতাজা ঘাস দেনমোহর নগদ বুঝিয়া পাইয়া তাকে স্বামী হিসেবে গ্রহণ করিলে বলো কবুল। ও, তুমি তোর কবুল বলতে পারবে না, তাই ম্যা বলো। ক্যাটরিনা একটু পরে ম্যা করে উঠল। খুশি হাতে তালি বাজিয়ে বলল, বাহ বাহ, অনেক ভালো। তাহলে বিয়ে সম্পূর্ণ হইল। তাহলে এখন আমরা সবাই ওদের সুখী জীবনের জন্য মোনাজাত করি। খুশির কথা মতো সবাই 2 হাত তুলে মোনাজাত ধরে দোয়া দরুদ পড়া শুরু করলো। খুশির এই মহানুভাব কারসাজি দেখে প্রহর তবদা খেয়ে গেল। ছাগল আর কুকুরের বিয়ে, আই মিন লাইক সিরিয়াসলি? এটা শুধু এই পাগলির দ্বারাই সম্ভব। এই তো প্রকৃতির নিয়মকে উল্টে ফেললো। আর এই বদমাইশগুলোও কম না, খুশির সাথে বোধহয় এরাও পাগল হয়ে গেছে। প্রহর ওদের সামনে এগিয়ে গিয়ে বলল, কি হচ্ছে কি এইসব? খুশি প্রহরের দিকে তাকিয়ে বলল, আরে তুমি এসে গেছো। দেখো দেখো, আমি কত মহান কাজ করেছি, ওদের ভালোবাসাকে মিলিয়ে দিয়েছি। আসো, তুমিও আসো, এসে ওদের আশীর্বাদ দাও। তুমিই তো ওদের আসল অভিভাবক, তাই তুমি ওদের সুখী জীবনে আশীর্বাদ দাও। আসো আসো। প্রহরের এখন উপলব্ধি হচ্ছে ও এখানে এসেই বোধহয় মস্ত বড় ভুল করে ফেলেছে। এখন কি ওকেও এই পাগলামিতে সামিল হতে হবে? প্রহর কোনো মতে গলা খাকারি দিয়ে বলল, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি আসছি, তোমরা কন্টিনিউ করো কেমন? কথাটা বলেই কোনো মতে কেটে পড়ল প্রহর। এখানে থাকা মানেই ইচ্ছুদের ফালুদা করা। প্রহর ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু মেইল চেক করছে। খুশি তো সেই যে এসেই হই হুল্লোড়ে মেতে আছে। এখনো পর্যন্ত একবারও প্রহরের কাছে আসার সময় হয়নি ম্যাডামের, তাই অগত্যা বসে বসে নিজের কাজ করছে। কিছুক্ষণ পরেই খুশি রানী হেলে দুলে এলো। প্রহরের মাঝে সোফায় ধপ করে বসে পড়ে। প্রহরের কাঁধ জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ক্লান্ত সুরে বলল, আই এম সো টায়ার্ড। বিয়ে শাদী পাড়ি দেয়া 4টিখানি কথা না, কত ঝামেলা, বাপরে। প্রহর মুচকি হেসে এক হাত উঠিয়ে খুশির কাঁধ জড়িয়ে নিয়ে বলল, কি হলো ম্যাডামের? দুষ্টু বুড়িটা ব্যাটারি লো হয়ে গেছে বুঝি? অনেক। নো টেনশন, আমি এক্ষুনি আমার দুষ্টু বুড়িটার জন্য এনার্জি যুক্ত জুস বানিয়ে আনছি। ওকে, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের আবার বের হতে হবে। ওকে।
প্রহর উঠে গিয়ে খুশির জন্য জুস আর কিছু স্ন্যাক্স নিয়ে এলো। খুশি ততক্ষণে টিভি চালু করে দিয়ে দেখতে লাগলো। তখনই টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ দেখতে পেল। দুই রাজনৈতিক দলের সংঘর্ষের কারণে রাস্তায় অবরোধ আর দাঙ্গা মারামারি হচ্ছে, যার দরুন রাস্তায় গাড়ি বের করা যাবে না। প্রহর নিউজটা দেখে চিন্তিত সুরে বলল, ও নো, এটা আমাদের যাওয়ার রাস্তা, এখন আমরা ফিরবো কিভাবে? খুশি ভ্রু কুঁচকে বলল, তার মানে আমরা বাসায় যেতে পারবো না? আমাদের রাত এখানেই কাটাতে হবে? প্রহর ভাবছে খুশি হয়তো বাসায় না যেতে পেরে ভয় পাচ্ছে। তবে প্রহরকে 100% ভুল প্রমাণিত করে দিয়ে খুশি অতি উৎসাহিত কণ্ঠে বলল, সত্যি? হাই, কি रोमांटिक ব্যাপার স্যাপার। हम और तुम एक फार्म हाउस में बंद हो और रास्ता बंद हो जाए। सोचो कभी ऐसा हो तो क्या हो? প্রহর ভ্রু কুঁচকে বলল, আর ইউ সিরিয়াস? মানে এমন একটা সিচুয়েশনে তোমার মজা লাগছে? তোমার ভয় করছে না বাসায় সবাই কি বলবে? খুশি ভাবলেশীন ভাবে বলে উঠল, আরে টেনশন নট, আমি বাসায় বলে এসেছি আমি দিয়ার বাসায় যাচ্ছি। আর এখন বাবাকে মেসেজ করে দিব যে রাস্তায় অবরোধের কারণে আজ রাত ওদের ওখানেই থাকবো, ব্যাস হয়ে গেল। আর ইউ শিওর? কোনো সমস্যা হবে না তো? খুশি প্রহরের গা ঘেঁষে বলে উঠল, আরে শিওর শিওর। আরে এসব ছাড়ো না, ভাবো আজ আমরা দুজন একা এখানে থাকবো। তোমার রোম্যান্টিক ফিলিং আসছে না? এমন রোম্যান্টিক মুহূর্তে কি করতে মন চাইছে তোমার? প্রহর কোনো ভাবাবেগ ছাড়াই বলে উঠল। রান্না করতে। খুশি কপাল কুঁচকে বলল, হোয়াট? রান্না কোথা থেকে আসলো এর মাঝে? কোথা থেকে আবার আসবে? পেটের দায় এসেছে, রাতে এখানে থাকতে হলে খাবার খেতে হবে না, তাই আমি এখন যাচ্ছি রান্না করতে। তুমি বসে বসে টিভি দেখো। খুশি বিস্কুটে কামড় দিয়ে মুখ বেঁকিয়ে বলল। অনরোম্যান্টিক ড্রামা একটা। বাইরে অন্ধকার নেমে এসেছে। প্রহর রাতের ডিনারের প্রস্তুতি করতে লাগলো। খুশি একটু পরে এসে বলল, আরে আমি থাকতে তুমি কেন কষ্ট করছো? আমি রান্না করছি, তুমি তো জানোই আমি কত টেস্টি খাবার বানাতে পারি। তুমি যাও, আমি রান্না করছি। খুশির খাবারের কথা মনে করতেই প্রহর জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। তোমার মতো টেস্টি খাবার তো আর কি আমি বানাতে পারি? তবে আজকে একটু আমাকে তোমার জন্য রান্না করতে দাও প্লিজ। তোমার হাতের খাবার আমরা না হয় অন্যদিন খাবো, ওকে? আচ্ছা ঠিক আছে, যাও, আজকে তোমাকে সুযোগ দিলাম। বেচারা প্রহর যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। খুশির খাবার নামক টর্চার থেকে তো রক্ষা পেল। বাইরে কেমন মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। খুশি প্রহরের কাছে এসে উৎসাহী কণ্ঠে বলল, ওয়াও, দেখো বাইরে মেঘ ডাকছে। এই মুহূর্তে বৃষ্টি হলে পরিবেশটা আরো রোমাঞ্চকর হয়ে উঠবে, তাই না? কথাটা বলে খুশি প্রহরের হাতে হালকা ধাক্কা মারল। তবে এতে প্রহরের মাঝে খুব একটা ভাবান্তর হলো না। সে তার মতো পেঁয়াজ কাটায় মনোযোগ দিল। প্রহরের কোনো রেসপন্স না দেখে খুশি নিজ মতে তার আপন কর্ম শুরু করে দিল। সিঙ্কের উপর কয়েক রকম সবজি নিয়ে একসাথে গেথে মাথায় ক্রাউনের মতো পরে প্রহরের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে শীষ বাজালো। প্রহর খুশির দিকে তাকালে খুশি দুই হাত ছড়িয়ে বলল, কেমন লাগছে আমাকে? প্রহর হালকা হেসে বলল। মাইন্ড ব্লোয়িং, একদম আমার সবজি রানি মনে হচ্ছে। খুশি হি হি করে হেসে দিল। ব্যাস, খুশির এই মাসুম হাসিটাই যেন প্রহরের মনে তৃপ্তির জোয়ার আনার জন্য যথেষ্ট। খুশি এবার গায়ের ওড়নাটা দুই হাতে মাথার ওপর দিয়ে উড়িয়ে ধরে। প্রহরের আশেপাশে ঘুরে ঘুরে গান গাইতে লাগলো। এখন তো সময় কাছে আসা, এ দুটি হৃদয়ে ভালোবাসা, তুমি যে একা আমিও যে একা, লাগে যে ভালো, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। খুশির কার্যকলাপে প্রহর হালকা হেসে খুশির কপালের সাথে নিজের কপাল আলতো করে টোকা মেরে বলল, এই দুষ্টু পরি, এমন জ্বালালে রান্না করবো কিভাবে? ক্ষুদায় যখন পেটে ইঁদুর দৌড়াবে তখন সব রোম্যান্স জানলা দিয়ে পালাবে, বুঝছো? খুশি দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলল, আরে কে বলেছে না খেলে কিছু হয় না? আমি তো দুপুরেও খাইনি, কই তাতে তো কিছু হয়নি। প্রহর খুশির হাত নামিয়ে ভ্রুকুচকে বলল, এক মিনিট, তার মানে তুমি লাঞ্চ করোনি? এই রে, কি বলে ফেললো খুশি। ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। এখন এই প্রহর তো ওকে ভস্ম করে দিবে। খুশি জোরপূর্বক হেসে বলল, কই কি বললাম, কিছুই না।
তুমি রান্না করো, আমি বরং বাইরে যাই। কথাটা বলে খুশি এখান থেকে কেটে পড়ার চেষ্টা করলেও তা হলো না। প্রহর খুশির হাত শক্ত করে ধরে শক্ত গলায় বলল, কি হলো, এখন পালাচ্ছ কেন? তোমাকে না আমি বলেছি খাবারে অনিয়ম করবে না, তাহলে তুমি সারাদিন না খেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন? আর একটাবার আমাকে কিছু বললেও না। আরে কি খাওয়া দাওয়া লাগিয়ে রেখেছো? আমার এত খেতে ইচ্ছে করে না। শাট আপ! খেতে ইচ্ছে করে না? বাহ, কত সুন্দর কথা। এখন চুপচাপ বাইরে গিয়ে বসে থাকো, আমি এখনই কিছু আনিয়ে আনছি, তারপর নিজের হাতে আজ পুরো খাবার খাওয়াবো। খুশির এখন নিজের ওপরই রাগ লাগছে। কে বলছিল না খাওয়ার কথা বলতে? এখন আমাকে এই খাবারের টর্চার পোহাতে হবে। খুশি মুখ লটকিয়ে বাইরে চলে গেল। খুশির গাল ফোলানো দেখে প্রহর হালকা হেসে আবারও রান্নায় মনোযোগ দিল। রাতের ঘনত্ব আরো গভীর হচ্ছে। ঘড়ির কাঁটা 10টায় গিয়ে ঠেকেছে। মেঘ তার ক্রোধের বহিঃপ্রকাশ স্বরূপ বাইরে বর্ষণ ঘটাচ্ছে। ডিনার শেষ করে প্রহর একটু ফার্মের দিকে গিয়েছিল পশু পাখিগুলো ঠিক আছে নাকি দেখতে। ফার্ম থেকে কিছুক্ষণ পরেই ফিরল প্রহর। ছাতাটা দরজার পাশে রেখে এগিয়ে এসে দেখল খুশি ড্রয়িং রুমে নেই। প্রহর ভ্রু কুঁচকে ভাবল, মেয়েটা আবার কোথায় গেল? এখানে তো টিভি দেখছিল, আবার বৃষ্টিতে ভিজতে চলে গেল না তো? এতবার করে মানা করে গিয়েছি, তারপরও বোধহয় চলে গেছে ভিজতে। এখানে আর পারলাম না। প্রহর দ্রুত উঠে রুমে এসে দেখল খুশি রুমেও নেই। ব্যালকনিতে গিয়ে দেখল যা ভেবেছিল তাই হচ্ছে। ছাদের দরজা তালা মেরে রাখায় ম্যাডাম ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেই মাথা বাইরে বার করে দিয়ে উপর দিকে মাথা ঘুরিয়ে হাঁ করে বৃষ্টির পানি খাচ্ছে আর আনন্দ করছে। প্রহর দ্রুত গিয়ে খুশির হাত ধরে বলল, এই পাগলি, কি করছো? তোমাকে না মানা করেছি ভিজতে? আরে সরে আসো তাড়াতাড়ি, ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে তোরে বাবা। খুশি জেদ ধরে বলল। না না, আর একটু থাকি না, প্লিজ প্লিজ। প্রহর বুঝতে পারল এভাবে কাজ হবে না। সে রুমে গিয়ে একটা শুকনো টাওয়েল নিয়ে আবার খুশির কাছে এসে খুশিকে সোজা পাজা কোলে তুলে নিল। খুশিকে কোলে নিয়েই ব্যালকনির সোফায় এসে বসল। তারপর হাতের তোয়ালেটা দিয়ে খুশির মাথা মুছে দিতে দিতে বলতে লাগলো, তোমাকে নিয়ে আর পারি না। আমার একটা কথাও কেন শোনো না তুমি? এরপর অসুস্থ হয়ে পড়লে কি করবো আমি? কথা বলতে বলতে প্রহরের দৃষ্টি আটকে গেল খুশিতে। ভেজা চুলে স্নিগ্ধ খুশিকে দেখে প্রহরের ঘোর লেগে আসছে। নিজের ইন্দ্রিয়গুলোর ওপর ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। চোখের দৃষ্টিতে তীব্র নেশা ভর করছে। বাইরে ঝুম বৃষ্টি আর শীতল বাতাস। এমন রোমাঞ্চকর পরিবেশে প্রিয়তমার এমন মোহনীয় রূপ দেখে গলা শুকিয়ে আসছে প্রহরের। শুকনো ঢোক গিলে প্রহর খুশির ভেজা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে নেশালো কণ্ঠে বলল, এমন পাগল কেন করছো দুষ্টুপুরি? এইভাবে পাগল করলে নিজের উপর নিয়ন্ত্রণ কিভাবে রাখবো? খুশি মায়াবী হেসে দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলে উঠল, তো কে বলেছে এত নিয়ন্ত্রণ করতে? এত নিয়ন্ত্রণ করে কি বাবা রামদেব হওয়ার শখ জেগেছে নাকি? প্রহর খুশির গালে হাত বুলিয়ে বলল, এছাড়া যে কোনো উপায় পারলি, আমরা যে এখনো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হইনি। ও, এই কথা? এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা চলো, আমরা এক্ষুনি বিয়ে করে নিচ্ছি। আমি যখন ক্যাটরিনা স্বামীর বিয়ে করাতে পারি, তাহলে আমারটা কেন পারবো না? হ্যাঁ, তাহলে শুরু করি। তো আমি পিতা মোহাম্মদ রাকিব হাসানের একমাত্র কন্যা খুশি হাসান, গুলশান নিবাসী জিদান মেহরাবের একমাত্র ছেলে প্রহর মেহরাবকে 111 টাকা দেনমোহর ধার্য করিয়া এই রাত আর এই বৃষ্টিকে সাক্ষী রেখে স্বামী হিসেবে গ্রহণ করিলাম। কবুল, কবুল, কবুল। এখন তুমি বলো। আমিও আমার দুষ্টুপুরীকে জনম জনমে যেন নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিলাম। কবুল, কবুল, কবুল। মা, এই তো হয়ে গেল বিয়ে। এখন থেকে তুমি আমার স্বামী আর আমি তোমার বউ। অ্যান্ড নাও ইউ ক্যান কিস ইউর ব্রাইড। প্রহর মুচকি হেসে বলে উঠল। প্রহরের নেশা বেড়ে যাচ্ছে। খুশির আহ্বানে নিজেকে আর আটকাতে পারল না প্রহর। এক হাতে খুশির কোমর জড়িয়ে ধরে আর এক হাত খুশির চুলের মাঝে দিয়ে খুশির গোলাপি অধর চুগালে ডুব দিল। শুষে নিতে লাগলো খুশির মধুর ভাণ্ডারের মধু। খুশি প্রহরের চুল খামচে ধরে নিজেও ভেসে গেল এই নতুন মোহের ভেলায়। দুজনের এই ক্রিয়া চলল মিনিট 5। এরপর প্রহর ইতি টেনে খুশির কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে নেশা ভরা কণ্ঠে বলল, এখনকার জন্য এর থেকে বেশি যাওয়া যাবে না সোনা, বাকিটা পরে।
এখন আমাদের সত্যি সত্যি বিয়ে হবে। আমার দুষ্টু পরিটা একটু বড় হবে, লাল টুকটুকে বউ সাজবে, সবার সামনে ধুমধাম করে আমাদের বিয়ে হবে। তখন আমার দুষ্টু পরিটাকে আদরে আদরে ভরিয়ে দেবো। খুশি প্রহরের চোখে চোখ রেখে বলল। সত্যি এমন হবে তো? খুশির এমন প্রশ্নে বুকের মাঝে কেমন ধুক করে উঠল প্রহরের। প্রহর ঝট করে খুশিকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলল। হবে তো মানে কি, অবশ্যই হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে অবশ্যই হবে। আমার দুষ্টু পরিটা শুধুই আমার, আর আমারই বউ হবে। খুশি বুঝতে পারছে প্রহর বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে, তাই ওর মাইন্ড চেঞ্জ করার জন্য বলে উঠল। কিন্তু আমার তো পালিয়ে গিয়ে বিয়ে করার ইচ্ছে। প্রহর খুশির মুখ সামনে এনে অবাক সুরে বলল। হোয়াট? পালিয়ে বিয়ে? লাইক সিরিয়াসলি? এটা আবার কেমন ইচ্ছে? হ্যাঁ, আমার না অনেক ইচ্ছে মুভির নায়ক নায়িকাদের মতো পালিয়ে গিয়ে বিয়ে করব। মজা হবে না? প্রহর হেসে দিয়ে বলল। তুমি না সত্যিই পাগলি। এমন অদ্ভুত ইচ্ছে শুধুমাত্র তোমারই হতে পারে। এভাবেই প্রহরের বুকে মাথা রেখে নানান কথার ফুলঝুরি সাজাচ্ছে খুশি। ধীরে ধীরে এখন চোখে ঘুম নেমে আসছে ওর। প্রহরের বুকেই নিজেকে এলিয়ে দিল ঘুমের রাজ্যে পাড়ি দেওয়ার জন্য। তবে কেমন যেন অসুবিধে হচ্ছে। খুশি অসুবিধের কারণটা বুঝতে পারল এবং সেটা সরানোর কাজে লেগে পড়ল। তখনই প্রহর উপলব্ধি করল খুশি ওর শার্টের বোতাম খুলছে। প্রহর মুচকি হেসে বলল। এই দুষ্টু, কি হচ্ছে এসব? হ্যাঁ, খুশি ঘুম ঘুম কণ্ঠে বলল। কিছু না, আমাদের মাঝখান থেকে এই ঝোপের ব্যাটাটা সরাচ্ছি। এটা আমাকে তোমার বুকে যেতে বাধা দিচ্ছে। কথা বলতে বলতে খুশি প্রহরের শার্টের ওপরের 3টা বোতাম খুলে দিল। তারপর পরম আবেশে প্রহরের খোলা বুকের উষ্ণতায় নিজেকে লুকিয়ে ফেলল। মিনি বিড়ালের মতো প্রহরের বুকের সাথে মিশে ঘুমিয়ে পড়ল। খুশি ঘুমিয়ে পড়েছে দেখে প্রহর আর উঠল না। ব্যালকনিতে ঝুলিয়ে রাখা চাদরটা নিয়ে খুশির গায়ের ওপর দিয়ে ঢেকে দিল। খুশির ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল প্রহর। আলতো করে খুশির গালে হাত বোলাতে লাগলো। এত মায়া কেন এই মুখটাতে? এই মেয়েটা যে কবে ওর এতটা জুড়ে নিয়েছে তা বুঝতেই পারল না প্রহর। রক্তের সাথে মিশে গেছে মেয়েটা। এখন তো খুশিকে ছাড়া ও পুরোপুরি নিঃস্ব। নিঃশ্বাসটার ওপরও এখন শুধু ওর রাজত্ব। দিনের সমাপ্তির বার্তা জানাই অস্তগামী রবি। তোমার সান্নিধ্যে এই কঠিন মনটাও হতে চাই কবি। তুমি মায়ার রাজ্যের রানী, তুমি যে হৃদয় হরণী। তুমি হীনা বিরহের অনলে দগ্ধ হই প্রতিটা মুহূর্ত। তোমাদের সকল মুগ্ধতা বিরাজে, তোমাদের এই সৌহার্দ্য। যদি পারতাম তো রাখতাম তোমায় বক্ষ গহ্বরে, কিছুটা নিভৃতে, কিছুটা যত্ন করে। তোমায় যারা নিঃশ্বাস গ্রহণও আমার বারণ, কারণ এই সত্তার রন্ধ্রে রন্ধ্রে যে তোমারই বিচরণ, আমার অন্তঃকরণের তোরই পদচারণ। প্রিয়তমাকে বুকে চড়িয়ে এক সময় প্রহরও ঘুমের রাজ্যে পাড়ি দিল। রাতের ঘন বর্ষণের ইতি টেনে ভোরের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে। আলোর আভাস লাগতেই প্রহরের ঘুম ভেঙে এলো। চোখ খুলে তাকিয়ে প্রথমে প্রিয়তমার মুখ দর্শন করল, যে এখন পরম শান্তিতে তার বুক জমিনে ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে খুশির এই মায়াবী মুখখানা দেখে হাজারো প্রশান্তির বাতাস ছুঁয়ে গেল প্রহরের মন মস্তিষ্ক জুড়ে। আজকের সকালটা সবচেয়ে স্পেশাল প্রহরের কাছে। জীবন এত সুখের হতে পারে এটা হয়তো খুশিকে না পেলে জানতই না। প্রহর খুশির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আস্তে করে খুশিকে কোলে তুলে নিল। রুমে এসে খুশিকে বেডের উপর শুইয়ে দিল। গায়ের ওপর চাদর টেনে দিয়ে বাইরে বেরিয়ে গেল প্রহর। বেলা 8টা। ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভেঙে এলো খুশির। চোখ খুলে নিজের ফোন খুঁজতে লাগলো। টেবিলের ওপর ফোন দেখে আলসেমি ভরা শরীরে উঠে গিয়ে ফোন হাতে নিয়ে দেখল বাসার নাম্বার। খুশি বুঝতে পারছে এটা কার নাম্বার। ও দ্রুত ফোন রিসিভ করে অপরাধীর সুরে বলল। সরি বাবু, আই এম সো সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দে প্লিজ, আর কখনো এমন হবে না। তবে ওপাশ থেকে কোনো আওয়াজ প্রত্যুত্তর এলো না। খুশি করুণ সুরে বলল। এখনো রাগ করে থাকবি? সরি না বাবু, আমার বাবুটা কত ভালো, প্লিজ কথা বল না। দেখ, তুই কথা না বললে আমি কিন্তু কেঁদে দিব, বলে দিলাম। দিব কেঁদে? এতক্ষণে ওপাশ থেকে নিভান মৌনতা ভেঙে বলে উঠল। ঠিক আছে, কাঁদতে হবে না। তুমি তো জানো আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না, কিন্তু তুমি এটা ঠিক করোনি। আমাকে না বলে তুমি চলে গেলে,
আবার রাতেও থাকলে একবার ফোনও করলে না। তুমি জানো না, তুমি ঘুম না পাড়িয়ে দিলে আমার ঘুম আসে না। তোমার ওই ড্রিম ম্যানকে পেয়ে আমাকে ভুলে গেছো তুমি। কে বলেছে বাবু? আমার কাছে তোর চেয়ে গুরুত্ব আর কারোরই নেই। তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আসলে কাল নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছিল না, তাই তোকে ফোন করতে পারিনি। এখন আর রাগ করে থাকিস না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, মাফ করে দিলাম। থ্যাংক ইউ বাবু, আই লাভ ইউ সো মাচ। আমার কিউটি কলিজা সোনা। প্রহর খুশির জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসেছিল, তবে দরজার কাছে আসতেই খুশির ফোনালাপ শুনতে পেল ও। খুশির এভাবে কথা বলায় ভ্রু কুঁচকে এলো প্রহরের। হাসি মুখটা গায়েব হয়ে গেল ওর। হঠাৎ রাগ এসে মাথায় ভর করলো। তবে এবার আর গতবারের ভুল করবে না প্রহর। না জেনে শুনে আগেই কোনো রকম ওভার রিয়াক্ট করা যাবে না। তাই আপাতত নিজের রাগ দমিয়ে নিয়ে ভিতরে এলো ও। এতক্ষণে খুশির কথা শেষ হয়ে গেছে। প্রহর নাস্তার ট্রে টেবিলের ওপর রেখে খুশির কাছে এসে গলা খাকারি দিয়ে বলল। কার সাথে কথা বলছিলে? খুশি বুঝতে পারছে প্রহর নিশ্চয়ই ওর কথা শুনে অন্য কিছু ভাবছে। তাই প্রহরকে আরেকটু চালানোর জন্য খুশি অ্যাটিটিউড দেখিয়ে বলল। আছে কেউ আমার লাইফের সবচেয়ে স্পেশাল ম্যান, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সে আমার জীবনে তোমার আগে থেকেই আছে। প্রহর এবার রাগ সামাল দিতে পারল না। খুশির হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল। কে সে? নামটা বলো। খুশি বাঁকা হেসে বলল। এত তাড়াহুড়োর কি আছে ডার্লিং? শুধু নাম কেন, সরাসরি দেখাই করিয়ে দিব। আজ বিকেল 4টায় রেস্টুরেন্টে চলে এসো, দেখা করিয়ে দিব। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমার সেই স্পেশাল ব্যক্তি যদি তোমাকে মেনে নেয় তবেই তুমি আমাকে পাবে, না হলে আমার কথা ভুলে যাও। ওকে, বুঝতে পেরেছো? এখন সরো, আমি ফ্রেশ হয়ে আসছি। খুশি প্রহরকে পাশ কেটে মুখ টিপে হেসে ওয়াশরুমে চলে গেল। আর প্রহর পিছন থেকে রাগে ফেটে যাচ্ছে। স্পেশাল ম্যান? হ্যাঁ, স্পেশাল মাই ফুড। আবার সে নাকি আমাকে খুশির জন্য চুজ করবে। তার মানে কি কোথাকার কোন ইডিয়েট এখন আমার আর খুশির ভবিষ্যৎ ডিসাইড করবে? এই স্পেশাল ম্যানকে যদি আমি স্পেশাল রুগী না বানিয়ে দিয়েছি না, আমার নামও প্রহর মেহরাব না। উফ, কুল ডাউন প্রহর, কন্ট্রোল ইয়োরসেলফ। এখন রাগলে চলবে না। একবার ওই স্পেশাল ম্যানকে সামনে পাই, তারপর দেখাবো মজা। আবার দুষ্টু পরি স্পেশাল ম্যান হওয়া, তাই না? আজ বুঝতে পারবো কার সাথে পাঙ্গা নিয়েছে। খুশির কথা মতো প্রহর টাইম অনুযায়ী রেস্টুরেন্টে এসে বসে আছে। রাগে শুধু হাত পা নাড়াচ্ছে। আর কিভাবে ওই ব্যক্তির হাড্ডি কুট্টি গুড়িয়ে ফেলবে সেই প্রস্তুতি নিচ্ছে। একটু পরেই খুশি এলো। আরামে হেলে তুলে এসে প্রহরের সামনে চেয়ার টেনে বসলো। প্রহর আশেপাশে তাকিয়ে বলল। কোথায় তোমার সেই স্পেশাল ম্যান? নাকি ভয় পেয়ে পালিয়েছে? খুশি অ্যাটিটিউড নিয়ে বলল।